রিকশাটা ছিটকে গিয়ে বিকট শব্দে নিচে পড়ে যায়। রিমঝিম রিকশার নিচে চাপা পড়ে যায়। মাথায় বাজ পড়ার মতো যন্ত্রণা করতে শুরু করে। মাথায় হাত বুলিয়ে সামনে ধরতেই দেখে হাতটা রক্তে রঞ্জিত। সঙ্গে সঙ্গে ওখানে সেন্সিলেন্স হয়ে যায়। সৃজন হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসার জন্য অগ্রসর হয়। দুপুরে ব্যস্ত থাকার কারণে লাঞ্চ করেনি। যেহেতু আজকে হাফ ডিউটি, তাই লাঞ্চ না করেই বের হয়। উদ্দেশ্য শেখ বাড়ি যাবে এবং রিমঝিমকে তালুকদার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। মনের মাঝে অনেকটা শান্তি লাগছে, সাথে বুক ভরা আনন্দ তো আছেই। একদিনেই খুব করে বুঝে গেছে রিমঝিমকে ছেড়ে থাকা কতটা কষ্টদায়ক। এখন সে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তার সান্নিধ্য না পেলে এখন আর শান্তি লাগে না। সবসময় বুকের মাঝে অশান্তির ঝর্ণা বয়ে বেড়ায়। খুশি খুশি মনে পা বাড়িয়ে হাসপাতালের ভিতর থেকে বাইরে আসে। কর্কট শব্দে ফোন বেজে উঠলে পকেট হাতড়ে ফোন বের করে রিসিভ করে। অপ্রস্তুতভাবে অভ্যাস থেকে স্মৃতির কান্না মাখা স্বর ভেসে আসে। অতিরিক্ত ভয় আর কান্নার কারণে কোনো কথাই স্পষ্টভাবে ভেসে আসছে না। অজানা আশঙ্কায় সৃজনের কলিজা কেঁপে ওঠে। প্রথমেই মনে করে রিমঝিমের কথা, না কিছু হয়নি এটা বলেই নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে স্মৃতিকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, স্মৃতি কিছু হয়নি। কান্না থামিয়ে আস্তে আস্তে বল, কী সমস্যা হয়েছে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে। স্মৃতি কোনোরকম নিজেকে দমিয়ে রেখে উচ্চারণ করে, ভাইয়া রিমঝিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা কর্ণপাত হতেই তৎক্ষণাৎ সৃজনের বুক আগুনে পোড়ার মতো যন্ত্রণা হতে শুরু করে। মাথায় তীব্র আকারে ব্যথা করতে শুরু করে, যেন স্মৃতির বলা শব্দটি মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলেছে, যার ফলে মাথার প্রতিটা শিরা উপশিরায় যন্ত্রণার ফোয়ারা বইছে। ভাইয়া রিমঝিমকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তুমি যে হাসপাতালে, সম্ভবত সেই হাসপাতালেই নিয়ে যাচ্ছে। আমরা সেখানেই যাচ্ছি। কান্না মিশ্রিত কণ্ঠে তাড়াহুড়ো করে শুধায়। সৃজন কিছু বলে না, শুধু নীরব পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো একটা মূর্তি যার মধ্যে কোনো অনুভূতি নেই, নড়ার কিংবা হাঁটার শক্তিটুকু নেই। এই মুহূর্তে সে অনুভূতি শূন্যহীন, মস্তিষ্ক অচল। কি ভাববে, কি প্রশ্ন করবে, কি বলা উচিত, কি করা উচিত, সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে। হাসপাতালের গেট বেদ করে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করে। পিছন পিছন আরও একটা গাড়ি এসে ব্রেক করে। অ্যাম্বুলেন্সের অপ্রত্যাশিত শব্দগুলো কানে ভেসে আসতেই সৃজনের চোখ আপনা আপনি সেই দিকে চলে যায়। আস্তে ধীরে পা ফেলে সেই দিকে অগ্রসর হতে শুরু করে। চোখ ভীতু ছায়া, হাত দুটো ঠক ঠক করে কাঁপছে। কিছু হারাবার আকাঙ্ক্ষায় বুকটাও ধরফর করে কাঁপতে শুরু করে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একজন ব্যক্তিকে বের করানো হয়। স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ছেলে নাকি মেয়ে। একজন স্টাফ সেই ব্যক্তিকে দ্রুত হাসপাতালের ভিতরের দিকে আনার জন্য উদ্যত হয়। একটু কাছাকাছি আসতেই সেই চিরচেনা মুখটা স্পষ্ট হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সৃজনের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হতে শুরু করে। প্রিয়া আর আদি কার থেকে নেমে রিমঝিমের কাছে দৌড়ে আসে। দূরে সৃজন দাঁড়িয়ে আছে, সেদিকে আর চোখ পড়ে না। রিমঝিমকে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। অজানা টানে সৃজনের পিছন পিছন দৌড়ে আসে। প্রিয়া আর আদি সৃজনকে দেখতে পেয়ে পা বাড়িয়ে আরও দ্রুত দৌড়াতে শুরু করে। ভালো হয়েছে ডক্টর সৃজন, আপনি চলে যাননি। আপনি এই কেসটা হ্যান্ডেল করুন, আমি ওই দিকটা দেখছি। ডক্টর অভিষেক তারা বলে, তিনি এখনো জানেন না নিথর হয়ে শুয়ে থাকা নারীটি সৃজনের স্ত্রী, যে তার বেঁচে থাকার কারণ। তার দিকে সৃজনের কোনো বুড়ো ক্ষেপ নেই। সৃজনের করুণ চাহনি রিমঝিমের ওপরই সীমাবদ্ধ। কালো বোরকাটা রক্তে জবজবে হয়ে গেছে। হাত দুটো রক্তের রজ্জিত, ফর্সা মুখে রক্তের প্রলেপ লেগে আছে। সৃজন রিমঝিমকে এমনভাবে পর্যবেক্ষণ করেছে, তা দেখে ডক্টর অভিষেকের একটু খটকা লাগে। কাছে আসে,
কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু তার আগেই সৃজন শ্বাস করে নিচে পড়ে যায়। একটা প্রেশার যন্ত্রণা না নিতে পেরে সেন্সিলেন্স হয়ে নিচে পড়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়ার মাথায় বেশ গুরুতর আঘাত পায়। প্রিয়ার আদি ঠিক এইটার ভয় পাচ্ছিল। আকস্মিক ঘটনায় তারাও স্তব্ধা খাওয়ার মতো দাঁড়িয়ে আছে। অভিষেক আর কিছু না ভেবে দ্রুত সৃজনকে অন্য কেবিনে পাঠিয়ে দেয়। রিমঝিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা প্রদানের তৎপর হয়েও পড়ে। পিছন পিছন আরও একজন মধ্যবয়স্ক পুরুষকে নিয়ে আসা হয়। তারও ভয়ানক অবস্থা, বাঁচবে কিনা তার অনিশ্চয়তায় নেই। দ্রুত তাকেও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়। প্রিয়ার আদি সৃজনের কন্ডিশন দেখে এখনও সেন্সলেস অবস্থায় পড়ে আছে। চিন্তামগ্ন হয়ে অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে এমন সময় নাজমা বেগম, আফতার তালুকদার, স্মৃতি, রায়হান শেখ, এলিজা শেখ দৌড়ে আসে। এলিজা শেখ উতলা হয়ে প্রিয়াকে রিমঝিমের কথা জিজ্ঞেস করে। প্রিয়া কিছুই বলে না, শুধু মাথা নিচু করে থাকে। তার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই, শুধু জানায় অপারেশন চলছে, ডাক্তার বের হলেই তিনি সব কিছু বলবেন। প্রিয়ার উক্তিতে এলিজা শেখ হাউমা করে কেঁদেই ফেলে। রায়হান শেখকে ঝাপটে ধরে গলা ছেড়ে কাটতে শুরু করে। রায়হান শেখ এর ভেতরটা আগের থেকেও থমথমে হয়েছিল। এলিজা শেখের কান্নার শব্দ তার ভেতরে চাপা কষ্টে বেরিয়ে আনতে চাইছে। বহু কষ্টে নিজেকে সংযত করে রাখছে। এলিজা শেখের কান্নার শব্দ চারপাশটা আরও ভারী করে তোলে। নাজমা বেগম আর আফতার তালুকদারের মনটা আরও বিষণ্ণ হয়ে ওঠে। সৃজনের কথা মাথায় আসতে প্রিয়ার আদিকে প্রশ্ন করে। আদি সৃজনের অবস্থা সম্পর্কে জানায়। এতে আগের চেয়ে আরও গমট পরিবেশ সৃষ্টি হয়। নাজমা বেগম দ্রুত পায়ে সেই কাঙ্ক্ষিত কেবিনের দিকে হাঁটা ধরেন। বন্ধ চোখে বেঁধে শুয়ে আছে সৃজন, মাথায় ব্যান্ডেজ। কাছে এসে কাঁপা কাঁপা হাতে কপাল ছুঁয়ে দেয়। চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হাতের সাহায্যে তা সযত্নে মুছে ফেলেন। রিমঝিমের জন্য দুশ্চিন্তা হচ্ছে, না জানি মেয়েটাকে আবার কী কী কষ্ট সহ্য করতে হয়। দীর্ঘ সময় পর একজন নার্স বেরিয়ে এসে A+ রক্ত লাগবে জানায়। এলিজা শেখকে বসিয়ে রেখে রায়হান শেখ এগিয়ে এসে জানান তিনি রক্ত দেবেন। তার রক্ত A+। রক্ত দেওয়ার কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে। ডাক্তারকে দেখা মাত্রই সবাই উৎসুক হয়ে এগিয়ে আসে। সবাই চোখে ভয়ের আভা ছড়িয়ে আছে, অজানা আতঙ্কে। অধৈর্য হয়ে আফতার তালুকদার আর রায়হান শেখ রিমঝিম কেমন আছে, কেমন কন্ডিশন জিজ্ঞেস করে। অভিষেক একটা বড় সড়ো শ্বাস ফেলে বলতে শুরু করেন, দেখুন, আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। অ্যাক্সিডেন্ট হলে এতটা গুরুতর আঘাত হতো না। নর্মাল অ্যাক্সিডেন্টগুলোতে যতটা আঘাত প্রাপ্ত হয় তার থেকে এটা কয়েক গুণ বেশি। কোনো বড় গাড়ির হয়তো সজোরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। সবাই বাক্যে হারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাহারও মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একটু থেমে আবার বলতে শুরু করে, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। উনি বাঁচা মরার মাঝখানে লড়াই করছে। মাথায় গভীরভাবে আঘাত পেয়েছেন। শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাত রয়েছে। বিশেষ করে ডান সাইডটা বেশি আঘাত পেয়েছেন। ডান হাত আর ডান পা এখন অচল। সচল হতে কতদিন সময় লাগবে তাও বলা যাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে তাহলে এটা অনুমান করা যাবে যে উনি কোমায় চলে গেছেন। কোমা থেকে বেরিয়ে আসতে কতদিন লাগতে পারে সেটাও বলা যাচ্ছে না। একদিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, আবার 5 মাসও লাগতে পারে, আবার বছরও লাগতে পারে। মাথার ক্ষতটা এতটাই গভীর যে ওনার জ্ঞান ফিরে আসলেও কোনো বোধ থাকবে না। স্বাভাবিক মানুষের যেমন আচরণ হয় ওনার আচরণ হবে সম্পূর্ণ বিপরীত। হয়তো উনি নিজেকে নাও চিনতে পারেন, আবার আপনাদেরও নাও চিনতে পারেন, আবার হয়তো বোধহারা মানুষের মতো নীরবও থাকতে পারেন। ডক্টর অভিষেকের বলা কথাগুলো বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা সৃজনের কর্ণপাত হতেই আবার মাথা চক্কর দিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। পরে যেতে
নীলে আদি দৌড়ে গিয়ে ঝাপটে ধরে। এলিজা শেখ আবার সশব্দে কেঁদে ওঠে। সন্তানরা পিতামাতার কলিজা, তারাই যদি কষ্টে থাকে তাহলে মা বাবা কিভাবে শান্ত থাকে? এলিজা শেখের আড়ালে রায়হান শেখ নীরবে অশ্রুপাত করছে। আদরের মেয়েকে খুশি দেখলে পৃথিবী সব থেকে খুশি মনে হয় নিজেকে। এখন সব থেকে দুঃখী অসহায় বোধহয় হচ্ছে। সবাই এক এক করে ভেতরে গিয়ে রিমঝিমকে এক নজর দেখে আসে। সবারই ঘন ঘন চোখ ভিজে আসছে। যতই মনকে শান্ত রাখার চেষ্টা করুক কিন্তু চোখ তো আর শান্ত থাকে না। সবাই বাইরে চলে গেলেও সৃজন যায় না। বেডের এক সাইডে বসে রিমঝিমের বাম হাত চেপে ধরে আছে। দৃষ্টি রিমঝিমের দিকে, মুখে কোনো শব্দ নেই কিন্তু চোখ থেকে ঝরঝর করে অশ্রু তরল পানি পড়ছে। রিমঝিমের এই অবস্থার জন্য নিজেকেই দোষী ভাবতে শুরু করে। ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে উঠছে। চোখ থেকে অনবরত পানি ঝরে রিমঝিমের শরীরে পড়ছে। কেটে গেছে 10 দিন। এই কয়েকদিনের সৃজন নিজেই নিজেকে যেন ভুলে গেছে। খাওয়া গোসল সব ভুলে রিমঝিমের কাছে পাশেই বসে থাকে। এই মুহূর্তের জন্যও কোথাও যায় না রিমঝিমকে ছেড়ে। চেহারায় আগের চকচকে রূপটা নেই, মুখটা গম্ভীর থমথমে, পরিপাটির চুলগুলো এলোমেলো উস্কো শুষ্ক, পরিপাটি দেহটাও ফ্যাকাশে মলিন রূপ ধারণ করেছে। বুকের ভেতরটা শূন্যতায় ছেয়ে গেছে। দিনে দিনে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। রিমঝিমের নিথর দেহটা হাসপাতালের বেডে অচেতন হয়ে পড়ে আছে। তারই পাশে বসে আছে সৃজন, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিমঝিমের মুখে। এলিজা শেখ দূর থেকে সৃজনের দিকে তাকিয়ে আছে। অবাধ্য চোখের পানিটুকু মুছে নিয়ে সরে আসেন। একটু পর নাজমা বেগম প্রবেশ করে, সঙ্গে করে খাবার এনেছেন। যদিও খেতে চায় না তবু জোর করে অল্প স্বল্প খাওয়ায়। আজ জোর করেও কিছুই খাওয়াতে পারে না। নাজমা বেগমের মন ভার হয়ে আসে, কান্না করে দিয়ে ইমোশনাল কথা বলে। এতে সৃজনও ইমোশনাল হয়ে অল্প খেয়ে নেয়। এরপর সৃজনকে জোর জবরদস্তি করে রাজি করিয়ে বাড়ি ফেরত পাঠায়, গোসল করে দ্রুত আসতে পারবে এই বলে। নাজমা বেগমের কান্নামাখা কথাগুলো ফেলতে পারেনি তাই চলেই আসে। তাড়াহুড়ো করে এসে ওয়াশরুমে প্রবেশ করে। দ্রুত শাওয়ার নেওয়ার জন্য শার্টটা খুলে স্পষ্টভাবে আয়নায় চোখ পড়ে। পিঠে আর কিছুটা বুকের নিচে মোটা চেইনের দাগ। মনে পড়ে যায় এই অতীত, যেদিন রাগে মেহগুনির চালা কাঠ দিয়ে রিমঝিমকে আঘাত করেছিল। ওই দিন রাতেই মোটা চেন দিয়ে নিজের শরীরে আঘাত করেছিল। প্রিয়সীকে ব্যথা দেওয়ার অপরাধে নিজেকেও যন্ত্রণা দিয়েছে। দ্রুত শাওয়ার সেরে ড্রেস পরে আবার গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে। কয়েক মিনিটের মাঝে হাসপাতালে পৌঁছে যায়। গোসল করার ফলে এখন বেশ স্নিগ্ধ লাগছে। হাসপাতালের গেট পেরিয়ে ভেতরে আসতে কিছু কথা কানে ভেসে আসে। একটু দূরের টিভিতে খবর দেখতে পায়, যেখানে একজন বলছে এমপি খোরশেদ সরকার এর ভাতিজা এরিস সরকারকে কেউ তারই বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে। এতটাই যন্ত্রণাদায়কভাবে মেরেছে যে লাশটা যে কেউ দেখলেই ভয় পেয়ে যাচ্ছে। পুলিশ তদন্ত করছে কে সে যে এত বড় কলিজা নিয়ে তারাই বাড়িতে তাকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে। খবরটা কানে ভেসে আসতে আপনা আপনি সৃজনের মুখে বিষাক্ত হাসি ফুটে ওঠে। চোখে আগুন জ্বলে ওঠে আর চেহারায় স্পষ্ট রহস্যময় প্রকাশ পায়। ফ্ল্যাশব্যাক 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যখন রিমঝিমের জ্ঞান ফেরে না, তখন সবাই অনেক হতাশ হয়। বিশেষ করে এলিজা শেখকে তো সামলানোই যাচ্ছিল না। অতিরিক্ত প্যানিক আর কান্নার কারণে জ্ঞান হারান। সৃজন নিজেও পাথরের ন্যায় হয়ে যায়। বাইরে কোনো রিয়েকশন না দেখালেও ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যায়। এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভেতরের অনুভূতিগুলো, ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না। প্রথম 3-4 দিন ডিপ্রেশনে ছিল। কারোর সাথে কথা বলতো না, কেউ কথা বললেও সেটার উত্তর দিত না। সবার উপর একটা বিরক্তি ভাব কাজ করত। সারাদিনে একটাই কাজ, রিমঝিমের পাশে বসে রিমঝিমের দিকে তাকিয়ে থাকা।
রিমঝিমের সেবা করা প্রথম কয়েকদিন ডিপ্রেশন থাকলেও কয়েকদিন পর ডক্টর অভিষেকের বলার কথাগুলো মনে পড়ে। উনি বলেছিলেন এটা অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়েছে। ব্যাস এ কথাগুলো সব সময়ের মতো মাথায় ঘুরপাক খেতে শুরু করে। হাসপাতালে বসে থাকলে ওই দিন থেকে খবরাখবর নিতে শুরু করে। জানতে পারে সেই দিন অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে এরিসের সাথে রিমঝিমের কথা হয়েছিল, আর তার কিছু সময় পরই অ্যাক্সিডেন্টটা হয়। যে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটাও এরিসের নামে রেজিস্ট্রি করা, অর্থাৎ ওই গাড়িটাও এরিসের আরেকটি গাড়ি। সব কিছু জানার পর সৃজনের মাথায় আগুন জ্বলে ওঠে। এর আগে যখন এরিস রিমঝিমকে রাস্তায় বিরক্ত করত তখন কয়েকবার আড়াল থেকে সতর্ক করেছিল, হুমকি দিয়েছিল, কিন্তু সেটাও এরিস সিরিয়াসভাবে নেয়নি। অ্যাক্সিডেন্টের ঘটনার পর সৃজন এরিসকে কঠিন থেকে কঠিনতম মৃত্যুর দেওয়ার প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে। সৃজনকে আঘাত করলেও এতটা কষ্ট হতো না যতটা না রিমঝিমকে আঘাত করেছে। তার চেয়ে কয়েক গুণ বেশি সৃজনই যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। ওয়ার করেছে, কথা শোনেনি, কিন্তু পরবর্তীতে এমন সাহসিকতা দেখানোর ফল ভয়ঙ্করভাবে পাবে। রাত প্রায় 11টার কথা, সুই সুই অন্ধকার রাস্তায় দূরে একটা আলো জ্বলে ওঠে। একটা গাড়ি শো করে এগিয়ে আসে, বিশাল চাকচিক্যময় বাড়িতে প্রবেশ করে। বাড়িটা শহর থেকে একটু ফাঁকা জায়গায়। বাড়িটা বেশ বড়, চারপাশে সামান্য কয়েকজন গার্ড। এই বাড়িতে এরিস একাই থাকে, পরিবারের সাথে থাকে না। এর কারণ মেয়ে এনে নিজের মতো মজা মস্তি করতে পারে না। এখানে দিনের পর দিন মেয়ে এনে পার্টি করে, রুম ডেট করে, আরও কত নোংরামি। তাই একাই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এতে বেশ সুবিধা হয়। প্রায় 12টা বাজে এরিস রুম থেকে বেরিয়ে বেলকনিতে এসে ড্রিঙ্কস করতে শুরু করে। কিছুটা সময় পর আবার রুমে ফিরে যায়। এতক্ষণ দূর থেকে একটা মোটা গাছের ডালে বসে নজর রাখছিল সৃজন। বাড়ির সামনে কয়েকজন গার্ড থাকলেও পিছনে নেই। সামনে দুটো সিসিটিভি ফুটেজ আছে। পিছনের দিকটায় ভালো করে দেখে বুঝতে পারে পিছনে কোনো সিসিটিভি ফুটেজ নেই। সুবিধা মোতাবেক বাড়ি পেছন দিয়ে পাইপের সাহায্যে উপরে চলে আসে। বেলকনির দরজা খোলা থাকায় কষ্ট করে দরজা ভাঙতে হয় না, সোজা এরিসের রুমে চলে আসে। এতক্ষণ এরিসের নজর ছিল ফোনের স্ক্রিনে ভেসে থাকা অলঙ্গ নারী পুরুষের ভিডিওর ওপর। আকস্মিকভাবে নিজের সামনে একটা কালো অবয়বকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে বসে। কিছু বোঝা তার আগে সে অবয়ব মুখে কিছু স্প্রে করে দেয়, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ধপ করে পড়ে যায়। হাতে থাকা ফোনটাও মেঝেতে পড়ে যায়। সৃজনের ফোনের উপর নজর পড়তেই তৎক্ষণাৎ চোখ খিচে পায়ের সমস্ত শক্তি দিয়ে ফোনের উপর আঘাত করে। সঙ্গে সঙ্গে ফোনটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরিসের জ্ঞান ফিরতেই নিজেকে বাঁধা অবস্থায় শাওয়ার করে। সামনে তাকাতেই দেখে একজন সুতাম দেহের পুরুষ তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ বললে ভুল হবে, রাগী দানবের মতো তাকিয়ে আছে। যে মুহূর্তেই তাকে ভস্ম করে দিতে চাইছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্য কোথাও না, সে নিজের রুমের মাঝখানে। কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে মুখের ভেতরে কিছু ঠেস দিয়ে রেখেছে, যার কারণে কথা বলতে চেয়েও পারছে না। তোকে তো আমি প্রথমে মারতে চেয়েছিলাম, কিন্তু তোকে মারা তো আমার উদ্দেশ্য নয়। তোকে কষ্ট যন্ত্রণা দিয়ে তিরে তিরে মেরে ফেলাই হলো আমার উদ্দেশ্য। দাঁতের উপর দাঁত পিষে বলতে শুরু করে। আকস্মিক ঘটনায় এরিস ভয় পেয়ে যায়। ভয় ভয় চোখে সৃজনের দিকে তাকায়, আবার বলে, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছিস। আমি কে? তোকে অনেকবার ওয়ার্ন করেছিলাম, কিন্তু কথা শোনা তো দূরের কথা, কোনো গ্রাহ্যই করিসনি। এটা তোর জীবনের সবচেয়ে ভুল। সৃজনের কথার বিপরীতে এরিস কিছু বলার জন্য শুরু করে। সৃজন একটা বাঁকা হাসি দিয়ে তৎক্ষণাৎ হাতে থাকা দাঁড়ালো সুইটা বুকে পিঠে দু হাতের পেশিতে চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে এরিস ব্যথায় কুঁকিয়ে ওঠে।
শৈলের উপর কিছু পড়তেই চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে। সৃজন একটা ভয়ানক কেমিক্যাল সেই ক্ষতগুলোর ওপর ঢেলে দিয়েছে, যার কারণে এরিস গলা কাটা মুরগির মতো চেয়ারে লাফাতে শুরু করে। মুখ খোলা থাকলে হয়তো গলা ফাটিয়ে চিৎকার দিত, কিন্তু সেটাও পারছে না। পুরো শরীরে ধাঁধালো ছুরি দিয়ে আঘাত করেছে, আর সেই বিষাক্ত কেমিক্যাল ঢেলে ঢেলে সেই জায়গাটা বিশ্রীভাবে পুড়িয়ে ফেলছে। যে হাত দিয়ে নোংরা কাজ করেছে সেই হাত দুটো শরীর থেকে আলাদা করেছে। যে চোখ দুটো দিয়ে রিমঝিমকে নোংরা চোখে দেখেছে সেই চোখ দুটো কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে। যে দেহটাকে হারামভাবে তৈরি করেছে সেই দেহটাকেও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করেছে। এরিস যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন সৃজন কাছে এসে চিবিয়ে চিবিয়ে একটাই কথা উচ্চারণ করে, তোর যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে আমার এই জায়গা খুব কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে আমার কলিজা, আমার খুশি, আমার পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার আতঙ্কে খুব খুব ব্যথা হচ্ছে। তোর মতো হাজারো এরিসকে দুনিয়া থেকে সাফ করতে পারলে এই হৃদয়টা বড্ড শান্তি পেত। তোর মতো একটা নোংরা ডাস্টবিনকে মেরে এই দেশ থেকে সাফাই করলাম। এরিস মরে গেছে, কিন্তু সৃজনের রাগ ক্ষোভ যেন শেষ হয়নি। হিংস্র রূপ ধারণ করে আবার সেই লাশের ছুরি আঘাত হানতে শুরু করে। আমি ডাক্তার হয়ে যেমন অসুস্থকে সুস্থ করার ক্ষমতা রাখি, তেমনি তোর মতো গুণ পোকাকেও শেষ করতে পারি। বর্তমান সিজন রিমঝিমের কেবিনে ঢুকে মাহিন আর এলিজা শেখকে দেখতে পায়। দুজনের মন মরা হয়ে বসে আছে। কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায়। সৃজনকে দেখতে পেয়ে এলিজা শেখ সেদিকেই অপলক তাকায়, যেন কিছু মেলানোর চেষ্টা করছে। সৃজনের এমন অবস্থায় দেখে মন আরও বিষণ্ণ হয়ে যায়। তিনি ভালো করে বুঝতে পেরেছেন সৃজন রিমঝিমকে ভালোবেসে ফেলেছে। শুধু ভালোবেসেই না, ভালোবাসার অপারে যদি কিছু থেকে থাকে সেটাও সৃজনের মাঝে আছে। কিছু সময় পর এলিজা শেখ মাহিম চলে যায়। রায়হান সারাদিন হাসপাতালেই থাকে, রাত হলে মাহিমকে নিয়ে চলে যায়। এলিজা শেখ শুরু থেকে সৃজনের সাথে এখানেই থাকেছে। লাজমা বেগম স্মৃতি দিনের বেশিরভাগ সময় এখানে থেকে আবার চলে যায়। আরাফাত তালুকদার সকালে বিকেলে একবার ঘুরে যায়। বেঁচে থাকার তাগিদে সবাই শুধু চলছে, কারো মনে কোনো প্রকার শান্তি আনন্দ নেই। জীবন যেখানে নিয়ে যাচ্ছে সেদিকে প্রবাহিত হচ্ছে। সৃজন রিমঝিমের ডান হাত ধরে নীরবে কিছু সময় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে বর দেয়। একসময় অস্পষ্ট সুরে শুধায়, তুই আমাকে কষ্ট দিয়ে কত সুন্দর চোখ করে বন্ধ করে ঘুমিয়ে আসিস, জানিস আমার কতটা যন্ত্রণা হচ্ছে। আমাকে শাস্তি দিতে তুই এভাবে কতদিন চুপচাপ থাকবি? দেখ না আমি খুব কষ্ট পাচ্ছি। একবার উঠ, তোকে আর কখনই কষ্ট দেব না। শুধুই ভালোবাসবো, এই বুকের খালি জায়গায় আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। আবেগ নিয়ে কথাগুলো বলতেই আবার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে। হাতটা গালে চেপে ধরে নীরবে কাঁদতে থাকে। কিছু সময় কেটে গেলে আবার বলতে শুরু করে, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার তোকে আঘাত করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিস, দিবি তো আমাকে ক্ষমা করে? রিমঝিমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত রোদ কণ্ঠে প্রশ্ন ছুড়ে, কিন্তু ওপাশ থেকে কেউ উত্তর দেয় না। প্রশ্নরা প্রশ্ন করেই গেল, কিন্তু উত্তরেরা ধরা দিল না। 8 মাস পর সময়ের স্রোতে চলে গেছে। অতিবাহিত হওয়ার সময়ের মাঝে মিশে গেছে কিছু মানুষের দুঃখ, কষ্ট, বেদনা। তারা শুধু ভালো দিন আশায় অপেক্ষায় দিন গুনছে। আশা না থাকলেও হয়তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না। আশা আছে বলে মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। সময় ঠিকই চলে গেছে, কিন্তু রিমঝিম সেই একই অবস্থানে অবস্থান করছে। তার সাথে সৃজনের সময়টা থমকে গেছে আরও কয়েকটা জীবন। সৃজন নিজেকে ভুলে গেছে, নিজের কর্মকে ভুলে গেছে। হৃদয়ে গেঁথে আছে শুধু একটাই নাম, রিমঝিম। তার ব্যক্তিগত একটা ছোট্ট পাখি, যাকে হৃদয়ের খাঁচায় আবদ্ধ করে রেখেছে, নিজেকে সম্পূর্ণ রিমঝিমের সেবায় নিয়োজিত রেখেছে। হাসপাতালের বেডে পড়ে থাকা নিথর দেহখানা সযত্নে
আগলে রাখছে সৃজন। এই মুখটাকে দেখলেও সৃজনের খুব ইচ্ছে করে এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে বেঁচে থাকার, ইচ্ছে করে এই হাত দুটো ধরে সারা জীবন কাটিয়ে দেওয়ার। এই 8 মাসে সৃজনের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগে সে রাগী রূপটা মিলিয়ে গেছে, সবার সাথে তেমন কথাও বলে না, সব সময় চুপচাপ থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কখনো কখনো জায়নামাজের সিজদায় স্থানে নীরবে কাঁদে। পুরুষ মানুষ নাকি কাঁদে না, কিন্তু আজকাল তার প্রতি মুহূর্তেই কান্না পায়। কান্নাগুলো কখনো গিলে নেয়, তো আবার কখনো অন্ধকারে বসে বিসর্জন দেয়। সম্ভবত এখন রাত 3টা, সৃজনের চোখে ঘুম নেই। বাইরের ঠান্ডা হাওয়ার শরীরের ছোঁয়াতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। হাসপাতালের এক সাইডে বাগানের কাছে দোলনায় বসে, তার সাইডেই একটা নিবু নিবু ল্যাম্পো পোস্ট জ্বলছে। কিছু সময়ের পর অদক্ষ কণ্ঠে গাইতে শুরু করে, ঝরে যাওয়ার পাতারই মতো ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি। ঝরে যাওয়ার পাতারই মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি। একলা পথের প্রতীক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। একলা পথের প্রতীক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ প্রাণে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। ঝরে যাওয়া পাতারই মতো ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি। ঝরে যাওয়ার পাতারই মতো ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি। জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে, আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে। ঝরে যাওয়ার পাতারই মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি। আগে ফজরের আজান হয়েছে, সৃজন হাসপাতাল থেকে বেরিয়ে পাশের মসজিদে আসে। অজু করে মসজিদের ভেতরে প্রবেশ করে। অন্যান্য দিনের তুলনায় আজ বেশ কয়েকজন মানুষ হয়েছে। আজকাল তো মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে। এমনিতেই নামাজ পড়তে নারাজ, সেখানে এই ঠান্ডায় উঠে পড়বে, সেটা তো বিলাসিতা। তবু যে কয়েকজন মাত্র হয়েছে এটাই অনেক। সবাই একসঙ্গে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে মোনাজাত ধরে। নিত্যদিনের মতোই আজও সৃজন মোনাজাতে নীরবে কেঁদে কেঁদে একটাই প্রার্থনা করে, রিমঝিমে যেন জ্ঞান ফিরে সম্পূর্ণ সুস্থ হয়। আল্লাহ তাআলা তাকে ভালো থাকার তৌফিক দান করুক, সর্বদাই সুস্থ রাখুক। সবাই চলে গেছে, কিন্তু সৃজন এখনও মোনাজাতে বসে আছে। তার প্রার্থনা যেন শেষই হতে চাইছে না। একটা সময় ওখানেই গুনগুন করে কান্না করতে শুরু করে। কতটা সময় এভাবে গড়িয়ে যায় সেদিকে হুঁশ নেই। মোনাজাত শেষ করে চোখের পানি মুছে মসজিদের বাইরে বেরিয়ে আসে। এখনও ভোরের আলো ফোটেনি। নজর যায় মসজিদের এক কোণায়। একজন ব্যক্তি এই ঠান্ডায় ফ্লোরে শুয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারে সম্ভবত লোকটার মানসিক সমস্যা আছে। তার পোশাক আর চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। এমন কনকনে শীতে ফ্লোরে কীভাবে ঘুমিয়ে আছে এটা ভেবেই গা শিউরে উঠে। সৃজন নিজের চাদরটা খুলে লোকটার গায়ে মুড়িয়ে দেয়। এবার উল্টো করে পা বাড়ায় হাসপাতালের উদ্দেশ্য। হাসপাতালে এসে নিত্যদিনের মতোই রিমঝিমের পাশে বসে, কিন্তু রিমঝিমের দিকে তাকাতে একটু অবাক হয় না। মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা। অপর প্রান্তে বিছানায় শুয়ে থাকা এলিজা শেখের দিকে তাকায়। না, উনি তো এখনও ঘুমিয়ে আছে। হাতের মুঠোয় থাকা রিমঝিমের হাত নড়ে ওঠে। টের পেতেই হাতের দিকে তাকায়। সত্যি হাতটা নড়াচড়া করছে। খুশিতে সৃজনের মুখ প্রসারিত হয়। চট করে মুখের দিকে তাকায়। চোখ দুটোও পিটপিট করে খোলার চেষ্টা করছে। খুশিতে ফুপি ফুপি বলে জোরে জোরে ডাকতে শুরু করে। এলিজা শেখ ধড়ফড় করে ওঠে। দ্রুত বিছানা থেকে নেমে রিমঝিমের কাছে আসে। আরও মুখে খুশির ঝলক ফুটে ওঠে। দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকায়, তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে। কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকায়। সৃজন আর এলিজা শেখের দিকে তাকায়।
তবে এমনভাবে তাকায় বোঝা যাচ্ছে না তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে। গল্প ইউ আর মাই লাভ পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।